রাজনীতি যদি করো কখনো অন্যায়ভাবে রোজগার করবে না, করলে পিতৃ পরিচয় দেবে না। বহু প্রলোভন ছিল, এইটুকু টাকায় তো তার সংসার চলবে না। দুর্নীতি কেউ করতে পারে, সেটা তার ব্যাপার। ভোটের ময়দানে নিজের ট্র্যাক রেকর্ড নিজেই ভাঙতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখনো পর্যন্ত 9 বার নির্বাচনে দাঁড়িয়েছেন, 9 বারই জিতেছেন, এবার 10বার দাঁড়াচ্ছেন। এই যে 1991 সাল থেকে 9 বার ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন, 100% ট্র্যাক রেকর্ড, রহস্যটা কি? রহস্য মানে প্রথম হচ্ছে আমার জীবনযাত্রা। আমি সাধারণ ঘরের মানুষ, রাজনীতি করতে সে কখনো ভাবিনি যে আমাকে গাড়ি বাড়ি হ্যান ত্যান ঘর টানা। ওই আমি যখন টালির বাড়িতে থাকতাম সেখান থেকে তো শুরু আমার জার্নি, সে টালির বাড়ি থেকে শুরু করেছি। পরবর্তীকালে ছেলেরা বড় হওয়ার পরেতে সামনে ফ্ল্যাট কিনে আমি আমার বড় ছেলে থাকি, আর পুরোনো বাড়িতে সারান। তো এটা আছে, আমি রাজনীতিতে সবসময় আমার মনে হয়, যেটা আমার বাবাও বলেছিলেন, যে রাজনীতি যখন করবে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেবার মনোভাব নিয়ে করবে। আর আরেকটা কথা বলেছি, খুব কাছি কথা, রাজনীতি যদি করো কখনো অন্যায়ভাবে রোজগার করবে না, করলে পিতৃ পরিচয় দেবে না, পিতৃ পরিচয় দেবে না। এই যে কথাটা বলেছিল, সেটা আজও আমার মাথায় মানে ঘন্টার মতো বাজে আর কি, ডং ডং করে বাজে। যে আমি আমার জন্য কোনো জায়গায় সামান্যতম পদস্খলন না হয়। আমি 38 বছর কলকাতা কর্পোরেশনে কাজ করেছি, অনেক বড় ইউনিয়ন ছিল, বহু প্রলোভন ছিল, কিন্তু আমি সেগুলো জয় করতে পেরেছি। যার জন্য একটা মানুষের কাছে আমার একটা পরিচয় আছে বলে আমার মনে হয়, যার জন্য মানুষ অন্য কোনো কথা আমাকে নিয়ে সমালোচনা করতে দেখিনি বা বলে না কখনো। সেটা আমার একটা মনে হয় যেন, যেটা আমাকে এগিয়ে দিতে সাহায্য করে। এই যে আপনি যেটা বললেন যে আপনি এই জিনিস সততা, এই জিনিসটা আপনি মাথায় রেখে রাজনীতি করেছেন। আপনার দলের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে দুর্নীতির, কখনো কখনো কেউ বহিষ্কারও হয়েছে দল থেকে। এই পরিবেশে থেকে এই সততা বজায় রাখেন কিভাবে, যেখানে আশপাশে বারবার অভিযোগ উঠছে দুর্নীতির? দুর্নীতি কখনো কাউকে প্রভাব বিস্তার করে না আমাদের উপরে। দুর্নীতি কেউ করতে পারে, সেটা তার ব্যাপার। এবং সেখানে দলও কঠোর সিদ্ধান্ত নিয়েছে, বহু সময় দল থেকে বহিষ্কার করেছে অনেককে। এটা আমার কাছে বড় কথা না, কে দুর্নীতি করলো এটা আমাদের উপর প্রভাব বিস্তার করে না, বলে আমি দুঃখ পাই। আমি বললাম দুঃখ পাই যে রাজনীতি করতে এসে দুর্নীতি করবো কেন? আমার যা আছে তাতে আমি তো খুশি থাকা উচিত। মানুষ কখন দুর্নীতি করে জানো? যখন মানুষের মধ্যে মানে পাওয়ার ইচ্ছাটা তার নিজের যোগ্যতা বেশি হয়ে যায়। আমার যোগ্যতা আমি 500 টাকা রোজগার করতে পারি, তাই 500 টাকা রোজগার করতে পারি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি 2000 টাকার মতো করে জীবনযাপন করবো। তাহলে 1500 টাকাটা আমাকে অন্যায়ভাবে রোজগার করতে হবে। আমার এই তুমি যে আমার বাড়িতে যা দেখবে, আমি ডিভানে ঘুমাই, কারণ কি আমার ঘরটা এত ছোট, খাটে শুধু গেলে আমি আমার ঠাকুর ঘরে ঢুকতে পারবো। এখানে আমার কোনো দুঃখ হয়নি যে আমি একটু ডিভানে কেন ঘুমাই, আমার কষ্ট হয়নি কোনোদিন। এটাই আমি মেনে নিয়েছি, এটাই আমার জীবন, কোনো অসুবিধা নেই। এত বড় রাজনৈতিক ক্যারিয়ারে এতদিন ধরে ভোটে দাঁড়াচ্ছেন, কখনো বারুইপুর, কখনো রাসবিহারী, কখনো খড়দা, কখনো ভবানীপুর, এবার বালিগঞ্জ। দল কি আপনাকে নিয়ে একটু বেশি এক্সপেরিমেন্ট করে না? সেটা আমি আমার নেত্রীর উপর ভীষণ আস্থাশীল। নেত্রীর যে লড়াই দেখেছি, নিজের চোখে দেখেছি, তো এরকম আমার তো আমি স্বাধীনতা সংগ্রাম দেখিনি, কিন্তু আমার চোখের সামনে আমি এত লড়াকু মানুষ আমি দেখিনি। আর একটাই জিনিস জানবে, লোকে ওর নামে অনেক কথা বলে, কিন্তু আমি ওকে এত কাছ থেকে দেখেছি যে ব্যক্তিগত সততা মানে সব সমালোচনা উঠছে। আমি নিজে দেখেছি বাক্সভর্তি টাকা সেফ সন্ধ্যা যান, যারা দাঁড়িয়ে আছে ভাগ করে দিয়ে দিন, দেখতেও চায় না কখনো কত টাকা দিয়েছে, দিয়ে দিন ভাগ করে, যারা এসছে ইলেকশন করবে তারা দিয়ে দিন। আপনি এই ধরনের মানসিকতা আমি তো একসময় একদম ভেতরের ঘরে বসালো, মা আমায় ভীষণ ভালোবাসতেন, তো সেখানে দাঁড়িয়ে মমতাকে যে জায়গায় দেখেছি, ওকে আমার একটা আলাদা রেসপেক্টের চোখে দেখি। আর ও আমাকে যথেষ্ট মানে দাদা হিসেবে সম্মান করে। ফলে এই যে ধরুন একটা জায়গা, ধরো রাসবিহারী কেন্দ্রে আপনি 4 বারের বিধায়ক,
বারুইপুরে দুবারের বিধায়ক। এই এক একটা জায়গায় এতদিন ধরে একটা নিজের পরিচয় নিজের এটা তৈরি করলেন, তারপরে সেখান থেকে সরে যেতে হচ্ছে আর একটা নতুন জায়গায়, সম্পূর্ণ নতুন জায়গায়। এখন যেমন আমার বালিগঞ্জে, অসুবিধা হয় না? এমনি খুব একটা অসুবিধা হয় না, কারণ আমার দীর্ঘদিন রাজনীতি করছি তো। আমার খালি খর্দাটাই একটু নতুন জায়গা বলে মনে হয়েছিল, আদারওয়াইজ রাসবিহারই আমার পরিচিত জায়গা। আর বাড়িপুরে প্রথম দাঁড়িয়েছি, আমাদের মমতা প্রথম বাড়িপুরেই পাঠিয়েছে। বাকি জায়গাগুলো সবই এই ভবানীপুর আমার পরিচিত জায়গা, রাসবিহারী আমার পরিচিত জায়গা, কারণ আমি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট থেকেছি অনেকদিন। এসব জায়গাগুলো আমার দক্ষিণ কলকাতার প্রেসিডেন্ট ছিলাম বহুদিন। খর্দা পরিচিত জায়গা বলতে মানে খর্দায় কি সমস্যা তৈরি হয়েছিল কিছু? না না না, খর্দা আমি তার আগে কোনো রাজনৈতিক কারণে যাইনি। আমার দুটো ইউনিয়ন ছিল, এক দুবার যেতে হয়েছিল। এছাড়া ওখানকার লোকেদের সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। কিন্তু খর্দা আমাকে 94,000 ভোটে জিতিয়েছে। তাহলে ভাই রেকর্ড ইন মাই লাইফ, আমি অত ভোটে কোথাও জিতি। আপনি দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের সঙ্গে জড়িত, শ্রমিক সংগঠনের নেতা। বাম আমলে বারবার দেখা গেছে বিভিন্ন কলকারখানা বন্ধ হচ্ছে, তার প্রতিবাদে পথে নেমেছেন। কিন্তু একটা ডেটা বলছে যেটা 2011 থেকে 2025-এর মার্চ অব্দি মোট 6,688টি সংস্থা তাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের মূল অফিস সরিয়ে নিয়ে গেছে দিল্লি, মহারাষ্ট্র বা এরকম জায়গায়। এই পরিস্থিতি কেন লাস্ট 15 বছরে? আমাদের রাজ্যে প্রচুর মাঝারি ইন্ডাস্ট্রি হয়েছে, ছোট ইন্ডাস্ট্রি হয়েছে, বড় ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু সংখ্যায় কম। এটা প্রমাণ দিচ্ছি আমি। প্রমাণটা কি না, আমাদের রাজ্যে যেহেতু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ইকোনমিক দূরদৃষ্টি, যেটা যে গরিবের হাতে পয়সা দাও, গরিবের হাতে পয়সা দিয়ে তার ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে উৎপাদনের উপর চাপ পড়বে, উৎপাদন বাড়বে। যে কারণে এই মুহূর্তে আমাদের জিডিপি, রাজ্যের জিডিপি দিল্লির থেকে বেটার। সেই জন্যই কি এই এত ধরনের প্রকল্প তৈরি করা? নিশ্চয়ই। যুবসাথী, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং অমর্ত্য সেন দুজনেই কিন্তু মমতার এই অ্যাপ্রোচটাকে সাপোর্ট করেছে যে আমাদের মতো উন্নয়নশীল দেশেতে গরিবের হাতে পয়সা না গেলে, গরিব তো বেশি সংখ্যায়, বড় লোক তো কম, সেটা বাজারটা রোল করে না। আর বাজার রোল না করলে ইকোনমিক গ্রোথ আসে না। কিন্তু সেক্ষেত্রে ধরুন এই যে গরিবের হাতে বাড়িতে বসে টাকা চলে আসছে, এই মানসিকতা তৈরি হয় না যে হাতে তো টাকা আসছে, তাহলে কাজের দরকার কি? না না, এরকম মানসিকতা। এইটুকু টাকায় তো তার সংসার চলবে না, তাকে কাজ করে খেতেই হবে। এটা তার ইনঅ্যাডিশন, সাপোর্ট, এটা তার সাপোর্ট। তার ফলে সে তার ক্রয় ক্ষমতা বাড়ছে। ক্রয় ক্ষমতা যদি না বাড়তো, আমাদের এখানকার তুমি ইকোনমিক স্ট্যাটিস্টিক্সটা দেখলেই বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে, ভারতবর্ষের বড় 20টা রাজ্যের মধ্যে 14তম স্থানে ছিল। আজকে মমতা 3 নম্বর জায়গায় এসেছে। মমতা ভারতবর্ষের 3 নম্বর জায়গায় বড় রাজ্যগুলোর মধ্যে এসে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে মমতার এই দূরদৃষ্টি, যেটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সাপোর্ট করে গেছেন, আর অমর্ত্য সেন ইনডাইরেক্টলি সাপোর্ট করেছেন। বালিগঞ্জের হয়ে প্রচার শুরু করেছেন, বালিগঞ্জ কেন্দ্রে মানুষকে কি বলছেন? মানুষকে বলছে, দেখুন কালকে তো ওয়ার্কার্স 2-3টে ওয়ার্কার্স মিটিং আমার হয়ে গেল, আজকেও একটা আছে। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি যখন নাম ঘোষণা হয়নি, নাম খালি জানতে পেরে যে আমি দাঁড়াচ্ছি, আমার এখানে ফ্লেক্স পড়ে গেছে, পোস্টার পড়ে গেছে, বিভিন্ন জায়গায় পড়ে গেছে। ফলে এখানকার মানুষ আমাকে হার্টেলি অ্যাকসেপ্ট করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। আমি এসে দেখছি সকলেই খুব খুশি এখানে আমাকে পেয়ে। আপনার এই কেন্দ্র সুব্রত বাবুর একটা লেগাসি রয়েছেই, কিন্তু গত 5 বছরে যখন এর আগে যিনি বিধায়ক ছিলেন তিনি আসার পরে বারবার দেখা গেছে 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে বারবার গন্ডগোলে জড়িয়েছেন, বারবার অশান্তি হয়েছে, আপনাদের দলের শীর্ষ নেতৃত্বকে মানে হস্তক্ষেপ করতে হয়েছে। এই অশান্তিগুলো কোনো প্রভাব ফেলছে না? সবাই বলছে যে আপনি এসছেন, আমরা খুশি, আপনাকে আমরা খুশি, তো সবাই বলছি। ওয়ান অ্যান্ড অল, একটা লোক প্রতিবাদ করেনি বা এ করেনি। 68 কাউন্সিলর নিজের থেকেই কাজ করতে চাইছেন না। উনি প্রেসিডেন্টের সঙ্গে কি সমস্যা আছে না, আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু ওয়ার্ড প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমরা কেউ দিইনি। তাকে নিয়ে তার সমস্যা, সেটা আমি কি করবো, আমার তো কিছু করার নেই। বাট আমার পুরোনো জায়গা, ওটা আমার শ্বশুরবাড়ি পাড়া, ওই পাড়া প্রায় 20 ভাগ লোক আমাকে চেনে, আমার কোনো অসুবিধা হবে না।
প্রচারে বেরিয়ে সুব্রত বাবুর প্রভাব কতটা বুঝছেন? মানে সুব্রত বাবু তো আপনার দীর্ঘদিনের সব জায়গায় শুনছি যে সুব্রত মুখার্জি তো তারা এখানকার মানুষ খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, এবং তারা সুব্রত কাছে গেছে, তাকে পেয়েছে, তার সঙ্গে গল্প করেছে, সবকিছু মানে মানে সুব্রত মুখার্জি সম্পর্কে এখানকার মানুষ খুব হাই অফ, খুব হাই অফ। আপনি তারা এটাই বলছে যে সুব্রততার পরে আপনাকে পেয়ে আমরা খুব খুশি। আপনাকে খুব একটা কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলতে দেখা যায় না, কিন্তু একটি অনুষ্ঠানে আপনি বলেছিলেন মাধ্যমিক পাস যারা করছে তারা শিক্ষিত বেকার হয়ে যাচ্ছে, এখন MA পাশ করে BA পাশ করে চাকরি পাওয়া যায় না, মানে কর্মসংস্থানের সমস্যাটা কি তুলে ধরেছিলেন? কর্মসংস্থানের সমস্যাটা সারা দেশেই আছে, সারা দেশেই আছে। ইন স্পাইট অফ দ্যাট আমাদের রাজ্যে 40% মোর এমপ্লয়মেন্ট হয়েছে, যেখানে অল ইন্ডিয়া 40% মাইনাস। চেষ্টা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার আপ্রাণ চেষ্টা বাংলাকে আরো ভালো করে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তিনি এতবার করে করলেন, তো যে বিজনেস সামিট করলেন এতবার করে, তাতে অনেক টাকা ইনভেস্টমেন্টও হয়েছে, একদম হয়নি তো বলবো না, হয়েছে, অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আরো হলে ভালো হয়, আরো হলে ভালো হয়। দিল্লিতে আসলে বড় বিজনেস হাউস, যখনই কোনো রাজ্যে যাবে সেখানে দিল্লির একটা ব্যাপার থাকে, সেখান থেকে তো অলওয়েজ ইকোনমিক অবরোধ চলছে, এখানেও নানাভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে অন্য রাজ্যে যাওয়ার জন্য। আপনি একটা সময় আপনি দীর্ঘদিন বক্সিং করেছেন, এই যে বক্সিং এর রিং এর যে মানসিকতা, সেটাই কি রাজনীতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে? একদম। কারণ আমি কখনো আমার প্রতিপক্ষকে দুর্বল ভাবি না, দুর্বল হোক সবল হোক, প্রতিপক্ষ প্রতিপক্ষ। কারণ এখানে CPM আছে, বিজেপি আছে, অন্যান্য দল আছে, নকশাল আছে, কিন্তু আমি প্রত্যেকটা প্রতিপক্ষকে সামল ভেবেই কাজ করি। অর্থাৎ আমি যখন রিঙে নামতাম তখন আমার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সেটা দুর্বল না সবল আমার কাছে বড় নয়, আমি কি করে নকআউট করবো সেটাই ছিল আমার একমাত্র টার্গেট, সেটাই আমার মনের মধ্যে এখনো কাজ করে। 82 বছর বয়স, এই বয়সে কতটা সমস্যা তৈরি হচ্ছে, বা এই বয়সটা কি কোনো সমস্যা আপনার কাছে? না না, আমি বক্সিং করার সময় একবার চোট পেয়েছিলাম, পা পিঠলে পড়ে গিয়ে কোমরের চোট লেগেছিল, হাড়ে চোট লেগেছিল। তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওটা একটুখানি আমাকে ট্রাভেল দেয় বটে, কিন্তু আমি প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করি, করে সেটাকে মোটামুটি কন্ট্রোলে রাখার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যাতে করে সেটাকে ওভারকাম করতে পারি, সেটাকে ওভারকাম করতে পারি। আপনাদের দলে তো নবীন প্রবীণ দ্বন্দ্ব আছে, সেই নবীন প্রবীণ দ্বন্দ্বে আপনি পড়ে যাননি কখনো? না, আমি তো নবীনদের ভালোবাসি, আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি সব কর্মীকেই সব সম্মান দিয়ে কথা বলি। এতে ছেলেরা বলছিল যে শোভনদার কাছে কখনো অসম্মানিত হওয়ার কোনো চান্স নেই, যদি অশোভনদাকে কেউ অসম্মান না করে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীদের নিয়ে কি বলবেন? কারণ আমাদের রাজ্যের বিরোধীরা দে আর নট রেসপন্সিবল অপোজিশন, এত বছর ধরে আছে, তারা দিনের পর দিন বিধানসভা বয়কট করে পার্টিসিপেট করলো না। আমাদের বিরোধী দলের কাজটা কি, যে সরকারের যেসব জায়গায় দুর্বল জায়গাগুলো সেগুলোকে পয়েন্ট আউট করা বিধানসভার মধ্যে। আমরা যা করে এসেছি, আমি যখন থেকে বিরোধী দলে ছিলাম আমরা পড়াশোনা করে আসতাম এবং সরকারকে এই জায়গায় দুর্বলতাগুলো তুলে ধরতাম, কিন্তু ওরা বেশি ছবি তোলার দিকে মন দিয়েছিল, ফলে ওদের ঠিক দায়িত্বটা পালন করে। একটা অপ্রিয় প্রশ্ন করছি, আপনি যখন রাসবিহারী বিধায়ক ছিলেন তখন বারবার দেখা গেছে আপনার পাশের এলাকার বিধায়ক বা তার ভাইয়ের সাথে গন্ডগোলে জড়িয়ে পড়তে, কখনো মাঠ নিয়ে, কখনো পুজো নিয়ে। নিওয়ালিপুরের একটি পুজোকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, সেটা সামান্য ব্যাপার, সামান্য ব্যাপারে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল, যেখানে আপনি কখনোই কোনো গন্ডগোলের মধ্যে থাকেন না। সেই জিনিসটা কোথাও একটু আঘাত দিয়েছিল। কারণ আমি একটা পুজো বন্ধ হয়ে যাক এটা আমি চাই না। আমার কাছে যে কোনো ধর্মের ব্যাপারে আমি খুব শ্রদ্ধাশীল, পুজো কেন বন্ধ হয়ে যাবে? জোর করে পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার জন্য আপত্তি করেছে। ওই ওরকম ভাবে আপনাকে কখনো আপত্তি করতে বা প্রতিবাদ করতে দেখা যায় না দলের মধ্যে? পুজো বলে বিশেষ করে একটা দীর্ঘদিন পুজো করছে, সেটা কেন বন্ধ করে দেওয়া হবে? আমার ক্ষমতা আছে বলে আমি পুজো বন্ধ করবো, এটা ঠিক না। আমি যে কোনো ধর্মের অসম্মান করলে আমার গায়ে লাগে। আমি তো এদের বলেছি এখানে প্রচুর মুসলিম আছে, আমি যেমন কালী মন্দিরে গেছি তেমনি আমি মসজিদেও যাবো, গুরুদুয়ারা থাকলে গুরুদুয়ারাও যাবো, চার্চ থাকলে চার্চেও যাবো।
কারণ সেখানে গিয়ে আমি প্রার্থনা করে আসবো যে আমি যেন জিততে পারি। যেমন মা কালীর কাছে গিয়ে বলেছি, তেমনি আল্লাহর কাছেও বলবো, চার্চে গিয়ে জিসাসের কাছেও বলবো, আমার কোনো অসুবিধা নেই। এতদিন ভোট রাজনীতিতে কখনো মানে নির্বাচন কমিশনকে বিভিন্ন সময় দেখেছেন, বিভিন্নভাবে দেখেছেন, এবারে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? এবার নির্বাচন কমিশন আপনার নিজের পোস্ট যেটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, 1 নম্বর, খুব মানে সম্মানজনক পোস্ট। সেখানে উনি যেভাবে কাজ করছেন, মানে একটা অফিসের ক্লার্ক যেভাবে কাজ করে তার থেকেও খারাপ। এটা একটা বিজেপির একটা মানে ফ্রন্টাল অর্গানাইজেশনের কাজ করছে। উনি নিজের প্রতি, সংবিধানের প্রতি কোনো সম্মান জানাচ্ছেন না, জানাশোনা। খুব দুঃখজনক ব্যাপার এটা আমাদের কাছে, আমরা যারা সিনিয়র আমাদের কাছে খুব দুঃখজনক। কারণ ভারতবর্ষের 52 সাল থেকে যারা ইলেকশন কমিশনার হয়েছেন তারা প্রত্যেকের কোনো সম্মানের জায়গা আছে, কিন্তু উনি যে জায়গায় নিয়ে যাচ্ছেন, কোন কারণে মমতার ইয়ারও করা হয়েছে ভিডিওকে, সুরজিৎ রায় গ্রামের ভিডিওকে, এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোটিভেটেড, একেবারে মোটিভেটেড, কোনো কারণ নেই। বিজেপি বলে যে বাংলা চাই, তাই তিনি বাংলাকে দেওয়ার জন্য যা যা করা দরকার করছেন। দশমবার জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? 100 বেশি থাকলে তাই। এখানকার মানুষ অসম্ভব গ্রহণ করেছে আমাদের। অর্থাৎ গত 9টি নির্বাচনে যেভাবে জয়ী হয়েছেন, দশমবারও সেই জয়ের ধারা বজায় রেখে নতুন রেকর্ড তৈরি করতে বদ্ধপরিকর শোভনদেব চট্টোপাধ্যায়। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।